অদ্ভুত তো। স্যার, আপনি আমার গায়ে টাচ কেন করছেন? চুপ, একটাও কথা বলবে না। ভদ্র মেয়ের মতন বসে থাকো। কিন্তু স্যার, এসব কি করছেন? যেতে দিন আমাকে। কিছু হবে না, আমাকে 10 মিনিট সময় দাও, এরপর তুমি চলেই যাবে। রূপার দিনটা সেদিন থেকেই অভিশপ্ত। রফিক স্যারের কাছে প্রতিদিন সকালে প্রাইভেট পড়তে আসে। পড়াশোনায় অনেক ভালো, তিনি অনেক ভালো পড়ান, এটি কারোর অজানা নয়। কিন্তু উনি ভিতরের মানুষটা কেমন, আপাতত সেটি রূপা জেনেছে। সকালবেলা রূপাকে বসিয়ে রেখে রূপার বিভিন্ন অঙ্গে স্যার স্পর্শ করেন। প্রাইভেট প্লেস ছুঁয়ে স্যার রূপাকে বললেন, এটি আমার একটা পার্সোনাল টেস্ট ছিল, তুমি কাউকে কিছু বলবে না কিন্তু। আজকে যাও। রাতে রূপা বারান্দায় একা বসে আছে, ভাবছে সকালের ঘটনাটি। নিজের কাছে নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে। একজন শিক্ষক হিসাবে ওনাকে সবসময় সম্মান চোখেই দেখে রূপা, এবং এটিও জানে আজকে তার সাথে ভালো কিছু হয়নি। আর এসব বলবেই বা কাকে? তাতে তার নিজের সম্মানকেই আঘাত করা হবে। রাত তখন 2টো। বিছানায় বসে বসে রূপা ভাবছে 2 বছর আগের ঘটনা। আজ তার সাথে তেমন বড় কিছু হয়নি। বড় কিছু বলতে 2 বছর আগের ঘটনার চেয়েই ছোট। রূপার একজন প্রেমিক ছিল, যে 2 বছর আগে রূপাকে ছেড়ে অন্য এক মেয়েকে বিয়ে করে নেয়। বিচ্ছেদ হওয়ার আগে রূপার সাথে কয়েকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সে, যা রূপাকে ক্ষণে ক্ষণে শেষ করে দিচ্ছিল। সব কিছু ভুলে যখন রূপা আবার নতুন জীবনে পা দিয়েছে, তখন নতুন করে আগমন ঘটল এই স্যারের। রূপা টেবিল থেকে মোবাইল ফোনটা হাতে নেয়, এরপর স্যারের নাম্বার ডায়াল করে কল দিল। রফিক স্যার ঘুমের ঘোরে ফোন রিসিভ করে বলল, আরে রূপা, এত রাতে কোনো সমস্যা হয়েছে নাকি? স্যারের কণ্ঠ শুনে রূপা ভয় পেয়ে যায়। ভেবেছে কল দিয়ে বলবে যাতে আর কোনো দিন রূপাকে এইভাবে টাচ না করে, কিন্তু মেয়ে মানুষ, অল্পতেই হয়রান হয়ে যায়। রূপা কল কেটে দিলেও পরবর্তীতে রফিক স্যার কয়েকবার কল দেয়, কিন্তু রূপার সাহস হয়নি ফোনটা রিসিভ করার। ভয়ে ফোন সাইলেন্ট করে শুয়ে পড়ে। পরের দিন সকালে রূপা প্রাইভেটে আসে। মোট 12 জন স্টুডেন্ট পড়ায় এই সময়। রফিক স্যার প্রতিদিনের মতোই পড়াচ্ছে। পড়া শেষে যখন সবাই উঠে যাবে, তখন তিনি বললেন, রূপা, তোমার বাবা কল দিয়েছে, তোমাকে বলেছে কিছু? হঠাৎ স্যারের এমন প্রশ্ন শুনে রূপা অবাক দৃষ্টিতে তাকায়। বাকিরা ভেবেছে ঘরোয়া সমস্যা হবে, তাই যে যার মতন বেরিয়ে পড়ে। রূপা ডাউট ক্লিয়ার করার জন্য দাঁড়ায়। এই সুযোগ নিয়ে রফিক স্যার সোজা দরজা লাগিয়ে দেন। রূপা এইবার ভয় পেয়ে স্যারকে বলল, স্যার, কি করছেন কি আপনি? দরজা কেন লক করলেন? রফিক স্যার কোনো কথায় কান দেননি। পকেট থেকে ফোন বের করে সোজা রূপাকে দেখায়। রূপা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে গতকালের ভিডিও, যেখানে রূপাকে স্যার স্পর্শ করছে সেটা দেখাচ্ছে। রূপা ভয়ার্ত স্বরে বলল, আপনি এটা কি করলেন স্যার? রফিক স্যার রূপার কথায় একটা মুচকি হাসলেন, এরপর ফোন পকেটে নিয়ে রূপার দিকে তাকায়। রূপার সারা শরীর তখন থরথর করে কাঁপছিল। রফিক স্যার বললেন, টেবিলের ওপর বসো, চুপচাপ থাকবে, নয়তো তোমার ভিডিও সারা কলেজ দেখবে। রূপার স্বর বন্ধ হয়ে যায়, একেবারে বাকরুদ্ধ হয়ে স্যারের দিকে তাকিয়ে থাকে। রূপা ভয়ে গোংরানি দিয়ে যাচ্ছে, তবে লাভ হয়নি। 2 বছর আগে রূপার প্রেমিক যা করেছে, সেই একই কাজ আজ রফিক স্যার করতে যাচ্ছে। রূপা টেবিল শক্ত করে ধরে চোখ বন্ধ করে নেয়। রফিক স্যার রূপাকে জড়িয়ে ধরে। 16 মিনিট পর, যাও, আজকের এই ঘটনা যেন কেউ না জানে। রূপা অসুস্থের মতন ব্যাগ নিয়ে বের হয় বাইরে। কিছু করার ছিল না তার। এই অভিজ্ঞতা হয়তো তার নতুন নয়, কিন্তু এই ভয় তার জন্য নতুন। এইভাবে ভয় দেখিয়ে কেউ তাকে কখনো ভোগ করেনি। মাথা নিচু করে কলেজের গেটের সামনে চলে আসে।
তখনই রূপাকে চমকে দিয়ে কেউ বলে উঠল, রূপা, তোর চেহারা এমন উদাস কেন? রূপা মাথা তুলে দেখে রূপার বান্ধবী মেঘা দাঁড়িয়ে আছে। আর আচমকা মেঘা কথা বলে ওঠায় রূপা একটু চমকেও যায়। মেঘা সেটা কিছুটা সন্দেহ করে। একটু এগিয়ে এসে মেঘা বলল, গতকাল প্রাইভেট শেষে তোকে নারাজ দেখলাম, আজও তোকে নারাজ দেখাচ্ছে। স্যার দেখলাম তোর সাথে আলাদা সময়ও কাটিয়েছেন, ব্যাপার কি? কিছু করেছেন উনি? মেঘার কথা শুনে রূপা আরও ভয় পেয়ে যায়, কারণ মেঘা বরাবর সন্দেহ করল। রূপারও ইচ্ছে হচ্ছে মেঘাকে সব বলতে, কিন্তু স্যারের কাছে রূপার ভিডিও রয়েছে। এখন যদি মেঘাকে কিছু বলা হয় তবে স্যার সেই ভিডিওটা পাবলিশ করে দেবে। ভয়ার্ত স্বরে রূপা মেঘাকে বলল, না, শরীরটা খারাপ লাগছে আমার, আজ যাই, ক্লাস করব না, বলে রূপা চলে যায়। মেঘা রূপার চলে যাওয়াটা দেখছিল। বিকেল 5টা, দরজা বন্ধ, রুমের লাইটও বন্ধ। হাঁটুর ওপর মাথা ফেলে রূপা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। বাহিরের জগৎ তাকে আঘাত করলেও এই অন্ধকার রুম রূপার জন্য পারফেক্ট স্থান, যেখানে সে অন্ধকারের সাথে নিজের কষ্ট ভাগ করে নেয়। আজ আবার মনে পড়ে যাচ্ছে আসিফের কথা। 2 বছর আগে সপ্তাহে অন্তত 2-3 দিন ওরা একত্রিত হতো আর প্রতিবারই শারীরিক সম্পর্কে জড়াতো। সেটি ভালোবাসার প্রতিদান দিয়েছে। কিন্তু আজকেরটা, একজন বৃদ্ধ শিক্ষক যার বয়স 40 পার হবে, সেও মজা লুটে নিল। কাউকে বললেও সমস্যা, না বললেও সমস্যা। একমাত্র পথ আত্মহত্যা। তবে এটিও সমাধান নয়। আত্মহত্যা মহাপাপ, বেঁচে থেকেও করা হচ্ছে পাপ। রূপা উত্তর খুঁজে পায় না। তার করণীয় কি? এসব ভাবনার মাঝে রূপার মোবাইল ফোন বেজে ওঠে। রূপা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নিপার কল। নিপা রূপার ক্লাসেই পড়ে। তেমন একটা সম্পর্ক নেই, মাঝে মাঝে পড়াশোনার ব্যাপারে কথা হয়। রূপা ফোন রিসিভ করার পর বলে, হ্যালো নিপা, কি অবস্থা? কিন্তু রূপার জবাব অন্যভাবে দেয় নিপা। ওপাশ থেকে নিপা বলল, অবস্থা পরে জানা যাবে, এখানে রফিক স্যারের অবস্থা খারাপ, তাড়াতাড়ি আলিপুরের পুরাতন বাড়িতে চলে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করছে। কথাটা বলে নিপা কল কেটে দেয়। রূপা কিছু বুঝে উঠতে পারল না। হঠাৎ কল দিয়ে তাকে পুরাতন বাড়িতে কেন যেতে বলা হলো? আর রফিক স্যারের নাম উল্লেখ করলো কেন নিপা? তবে কি ওরা সব জেনে গেছে? রূপার মাথা ঝিম ধরে যায়। চারপাশ যেন ঝিরঝির করে ওঠে। পায়ের গোড়ালি কাঁপতে শুরু করে তার। কোনোভাবে রূপা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। এরপর ওড়নাটা নিয়ে বেরিয়ে যায় পুরাতন বাড়ির দিকে। আলিপুর হচ্ছে রূপাদের বাড়ির পাশে। মাঝে একটা খাল থাকায় গ্রাম দুটো। রূপার কলেজও আলিপুর গ্রামে। খাল পার হলেই সোজা রাস্তা। আর যদি রাস্তার বাম পাশে চিকন রাস্তায় যাওয়া হয় তবে সেই পুরাতন বাড়িতেই যাওয়া যায়। রূপা খাল পেরিয়ে পুরাতন বাড়িতে প্রবেশ করে। বাড়িটা দোতলা। এই বাড়িটার একটা ইতিহাস আছে। 1968 সালে ব্রিটিশরা এই বাড়ি নির্মাণ করেন। আলিপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডে মোট 15 জন মুক্তিযোদ্ধা রয়েছে। সেই মুক্তিযোদ্ধারা তখন প্রাণপণে লড়াই করে আর সবাই শহীদও হন। তখন থেকে এই ব্রিটিশদের বাড়ি পরিত্যক্ত হয়। রূপা বাড়িটার দোতলায় ওঠে। ওপরের রুমে গিয়ে দেখে একটা চেয়ারে রফিক স্যার বসে আছে। স্যারের হাত পা বাঁধা। রূপা স্যারকে দেখে হতবাক। সবচেয়ে বড় কথা, স্যারের চারপাশে 11 জন আছে। এরা সবাই রূপার কলেজের, কেউ সিনিয়র কেউ জুনিয়র। তাদের নাম হচ্ছে মেঘা, রিয়াজ, নিপা, মোহনা, দিনা, আশিক, মাইশা, নুসরাত, জয়া, শহীদুল আর মিম। অর্থাৎ 3 জন ছেলে আর 8 জন মেয়ে। রূপা সবাইকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। সবার মধ্যে রিয়াজ এগিয়ে আসে রূপার দিকে। রূপার ভয়ার্ত চাহনিতে রিয়াজের দিকে তাকায়। রিয়াজ রফিক স্যারের ফোনটা রূপার হাতে দেয়। এরপর বলে, এই ফোনেই সব রয়েছে, তুমি এই ফোনকে যা ইচ্ছে তাই করতে পারো। রিয়াজের কথা শুনে রূপার চোখে পানি জমে যায়। খুশিতে রূপা হুট করে রিয়াজকে জড়িয়ে ধরে।
রিয়াজ রূপাকে সান্ত্বনা দিতে লাগলো। রূপার সব কান্না যেন এখনই বেরিয়ে আসবে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে সে। রিয়াজ এমতাবস্থায় রূপাকে বলে, এই ফোন আর রফিক দুইটার সাথেই তুমি যা ইচ্ছে তাই করতে পারো। কথাটা বলে রিয়াজ রূপাকে ছেড়ে পিছনের দিকে তাকায়। পিছন থেকে আশিক একটা হাতুড়ি দেয় রিয়াজের হাতে। রূপা স্যারের দিকে তাকিয়ে ভালোই বুঝতে পারে রূপার আসার আগে রিয়াজরা স্যারকে ইচ্ছে মতো মারধর করেছে। স্যারের মুখে মারের দাগ স্পষ্ট। এসব কথোপকথনের মাঝেই রফিক স্যার রূপাকে বলে, আমি তোদের কি করব ভাবতেও পারবি না, তোদের সবার খারাপ দিন শুরু হবে। রফিক স্যারের কথা শুনে রিয়াজ পিছন ফিরে তাকায়। তখনই রূপা রিয়াজের হাত থেকে হাতুড়িটা কেড়ে নেয় আর দৌড়ে গিয়ে স্যারের মুখে সজোরে হাতুড়ির বাড়ি দেয়। সবাই রূপার দিকে তাকিয়ে আছে। মেয়েটার ভয়টা অন্তত কমবে এইবার। এরপর রূপার স্যারের ফোনটা ফ্লোরে ফেলে দেয়। ফেলার পর হাতুড়ি দিয়ে ফোন ইচ্ছে মতো ভাঙতে শুরু করে। হয়ে যায় ফোন টুকরো টুকরো। তবে রূপার যেন মন ভরে না। এইবার হাতুড়ি ফেলে দিয়ে পা দিয়ে ফোনটাকে ভাঙতে শুরু করে, যেন শত বছরের রাগ সে কমিয়ে নিচ্ছে। রূপাকে উত্তেজিত হতে দেখে মেঘা দৌড়ে যায় আর রূপাকে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো। তখনই পিছন থেকে শাহিদুল ডাক দিয়ে বলল, সর্বনাশ, স্যার তো মারা গেছে। শাহিদুলের কথা শুনে সবাই পিছনে তাকায়। রিয়াজ দৌড়ে গিয়ে স্যারের নাকে হাত দেয়। এরপর গলার কণ্ঠনালী ধরে দেখে স্যার মরে গেছে। এমন অবস্থা দেখে সবাই ভয়ে আঁতকে ওঠে। রূপার এইবার কান্না থেমে যায়। চোখে আরও চাপ বেড়ে গেল তার। স্যারকে খুন করার উদ্দেশ্য নিয়ে রূপা তাকে মারেনি। হাতুড়ির আঘাতটা ওনার মুখের হাড় ভেঙে দিয়েছে। এদিকে নুসরাত কান্নার স্বরে বলে উঠল, এখন কি হবে আমাদের? আগেই বলেছিলাম এসব ঝামেলায় না আসার জন্য। এখন তো সবাই জেলে যাব আমরা। নুসরাতের কথা শুনে দিনা বলল, এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট আর কাউকে দোষ দিচ্ছিস কেন? দিনার কথা শুনে এবার জয়া বলে ওঠে, সে যাই হোক, এখন তো আমরা সবাই ফেঁসে যাচ্ছি। জয়ার জবাব দেয় আবার মোহনা, মোহনাকে আবার জবাব দেয় নিপা। এইভাবেই একটা তর্কের সৃষ্টি হয়ে যায়। ওদের তর্ক বিতর্ক দেখে রিয়াজ সবাইকে ধমক দিয়ে বলল, সবাই চুপ কর। রিয়াজের ধমক শুনে সবাই নিশ্চুপ হয়ে যায়। রাগান্বিত স্বরে রিয়াজ সবাইকে বলতে লাগলো, আমরা এখানে কিসের জন্য এসেছিলাম? একজনকে হেল্প করার জন্য। যদি আজ তাকে হেল্প না করতাম তবে মেয়েটার জীবন শেষ হয়ে যেত। এর চেয়ে ভালো হয়েছে একটা মানুষ রূপের জানোয়ারের মৃত্যু হয়েছে। এখন আমরা সবাই উত্তেজিত হলে হবে না, ভাবতে হবে কিভাবে বিপদ কাটানো যায়। এখানে একজনও যদি ভুল পদক্ষেপ নেয় তবে সেও ফাঁসবে আর আমরাও ফেঁসে যাব। আমি কি বলি তা মন দিয়ে শোন। এরপর রিয়াজ সবাইকে কাছে ডাকে। সবাই রিয়াজের সামনে এসে দাঁড়ায়। রিয়াজ সবাইকে ধীর স্বরে বলতে লাগলো, স্যারের গায়ের আঘাতের চিহ্ন আছে। কোনোভাবে এই লাশ পুলিশের হাতে দেওয়া যাবে না। এই বাড়িতে কেউ এমনিতেও আসে না। রুমে যত স্পট আছে সব পরিষ্কার করে ফেলো সবাই। কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসবে। অন্ধকারে আমি আর আশিক লাশটাকে বের করে নেব আর সবাই আজকের ঘটনাকে ভুলে যাবে। মনে করো আমরা এই বাড়িতে আসিনি কখনো। কথাটা বলে রিয়াজ সবাইকে কাজে লাগিয়ে দেয়। রুমে পড়ে থাকা স্যারের রক্ত মুছে ফেলা হয়। হাতুড়িটা সহ যত কিছু আছে সব কুড়িয়ে নেয় সবাই। পরের দিন সকাল 8টা। পুরো কলেজে হইচই শুরু হয়ে যায়। রফিক স্যার রুমে নেই। ব্যাগপত্র সব রুমেই আছে, কিন্তু স্যারের কোনো হদিশ নেই। কিছুক্ষণের মধ্যে কলেজে পুলিশ আছে। প্রিন্সিপাল স্যার সহ সবাইকে জিজ্ঞাসাবাদ করে। কেউ দেখেনি স্যার কোথায় গেছে। পুরো কলেজে এই নিয়ে মাতামাতি চলছে। হঠাৎ ইন্সপেক্টর অন্তর সাহেব হোস্টেলের সিসিটিভি ফুটেজ দেখতে চায়। এইটা শুনে মেঘা আর নিপা রিয়াজকে খুঁজতে শুরু করে, কারণ রফিক স্যারকে যখন হোস্টেলের পিছন দিয়ে রিয়াজ কিডন্যাপ করেছে সেই ফুটেজ স্পষ্ট দেখে ফেলবে সবাই, আর তাতে ধরা খাবে। নিপা, মেঘা, মোহনা সহ বাকিরা রিয়াজকে খুঁজতে থাকে।
এদিকে স্যাররা সহ ইন্সপেক্টর অন্তর সিসিটিভির কেবিনে যায় এবং চেক করতে শুরু করে সব। এদিকে রূপা ভয়ে কলেজের এক কোণায় কাঁপছে, এই বুঝি তারা ধরা খেয়ে যাবে। মেঘা সহ বাকিরা রিয়াজকে খুঁজতে খুঁজতে চলে যায় কলেজের ছাদে। এদিকে দেখে রিয়াজ, আশিক আর শাহিদুল বসে বসে সিগারেট টানছে, মুখে সবার হাসি। নিপার রেগে লাল হয়ে রিয়াজের কাছে যায়। রিয়াজ নিপার দিকে তাকাতেই নিপা রিয়াজের হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে ফেলে দেয়। এরপর রাগান্বিত স্বরে বলে, তুই কি পাগল? পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করছে, কি হবে এখন? নিপার কথা শুনে রিয়াজ হাসতে শুরু করে। আচমকা রিয়াজের হাসি দেখে নিপা সহ যারা এসেছে সবাই অবাক দৃষ্টিতে রিয়াজের দিকে তাকায়। এদিকে আকাশ আর শাহিদুলও রিয়াজের সাথে তাল মিলিয়ে হাসতে শুরু করেছে। নিপার উঠে যায় রাগ। জোরে এক চিৎকার দিয়ে নিপা রিয়াজকে বলে, আজব তো, হাসছিস কেন? আমরা হাসির মতন কিছু বলেছি? নিপার রাগান্বিত চেহারা দেখে রিয়াজ বলল, তোদের তাহলে ফ্ল্যাশব্যাক দেখাতে হবে। এরপর রিয়াজ নিপা সহ সবাইকে সবটা বলে। তারা আগেই জানতো এই কেস পুলিশ অবধি যাবেই। সেই অনুযায়ী গতকাল সন্ধ্যায় রফিকের লাশ তারা পুরান কবরস্থানে পুঁতে দিয়ে আসে। এদিকে তাদের কোনো ভয় নেই। ওই কবরস্থানে যে 15 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল তাদের কবর দেওয়া হয়েছে। এ ব্যতীত সেখানে কেউ যায় না তেমন, যেহেতু পুরানো আর জঙ্গলমুখী স্থান, তাই কেউ সেদিকে গেলেও কবরস্থানে প্রবেশ করে না। আর যদি কেউ কোনো কাজে প্রবেশও করে তবে লাশ খুঁজে পাবে না, কারণ কবরস্থানে বছর বছর ধরে জমা লতাপাতায় ঘেরা, মাটি তোলার কোনো চিহ্ন পাওয়া মুশকিল। তার ওপর পরবর্তীতে কেউ যদি লাশ পেয়েও যায়, ততদিনে এই লাশ পচে কঙ্কাল হয়ে যাবে। শহীদদের লাশ ভেবে মানুষ তদন্ত করবে না। ওটা শেষ করে রিয়াজ, আশিক আর শাহিদুল যায় কলেজে। রাতের অন্ধকারে সিসিটিভি কন্ট্রোল রুমে যত ফুটেজ ছিল সব কেটে দিয়েছে, যাতে কোনো প্রুফ না থাকে। এদিকে রফিক স্যারের সাথে কারোর ঝগড়াও নেই, রূপাও কাউকে কিছু বলেনি, সেই হিসাবে তারা ধরা পড়বে না। পুরোটা রিয়াজ সবার সামনে বলার পর নিপা বলল, বাঁচলাম, আমি আরও ভয়ে শেষ হচ্ছিলাম। যাক, এখন কিছু না জানার ভান ধরে থাকা লাগবে। বিকেল তখন 4টে। পুলিশ তদন্ত করে চলে গেছে। রফিক স্যারকে খোঁজার দায়িত্ব তাদের। কলেজে সব আবার স্বাভাবিকভাবেই চলছে, ক্লাস চলছে, স্যারেরা তাদের প্রস্তুতি সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সব কিছুর মাঝে রূপার চেহারায় কেমন বিষণ্ণতার ছাপ, কেমন একটা মরা মুখ নিয়ে কলেজে ঘুরছে। সবটা খেয়াল করে মাইশা। সে গিয়ে ব্যাপারটা মেঘাকে জানায়। মেঘা রিয়াজকে জানায়। রিয়াজ তখন মেঘাকে বলে, আজ রাতে একটা মেসেঞ্জার গ্রুপ খোল, সবাইকে সেখানে অ্যাড দে, রূপা ছাড়া। তার মনটা ভালো আমাদেরকেই করতে হবে, যেই ভাবা সেই কাজ। মেঘা একটা গ্রুপ খোলে। রাতে সবাই সেই গ্রুপে অ্যাক্টিভ হয়। একজন এক একটা মতামত দিয়ে যাচ্ছে। কোনোটাই রিয়াজের পছন্দ হচ্ছে না, কিন্তু কে জানতো তারা এক অভিশাপ ডেকে আনার সিদ্ধান্ত নিচ্ছে। কেটে যায় প্রায় 12 দিন। সামনে রমজান মাস, অর্থাৎ তখন প্রাইভেট ব্যতীত সকল ক্লাস বন্ধ। রমজানের আগে কলেজ কয়েকদিন বন্ধ থাকবে কিছু সরকারি অনুষ্ঠানের জন্য। তখন রিয়াজ সবাইকে বলে, মিশন শুরু করো। রিয়াজের নির্দেশ অনুযায়ী সবাই রূপাদের বাড়ি যায়। আচমকা রূপা সবাইকে দেখে হতবম্ব। রূপার পরিবারের লোকজন এগিয়ে এসে সবাইকেই ভালোভাবে আপ্যায়ন করে। ভালো একটা সময় কাটানোর পর মেঘা রূপার বাবাকে বলে, কলেজ থেকে না আমরা বন্ধুরা মিলে একটা ট্যুর দিচ্ছি বান্দরবান, যেখানে সামনে রমজান মাস, আবার এদিকে কলেজও বন্ধ পাচ্ছি, তাই কালকেই সবাই বের হব। 3 দিনের ট্যুর, এরপর ব্যাক করব। যদি আপনি মতামত দেন তবে আমরা রূপাকেও সাথে নিয়ে যেতে চাই। রূপার বাবা রসিক টাইপের হওয়ায় এক কথায় রাজি হয়ে যায়। এদিকে রূপাও মহাখুশি, এটা তার জন্য একটা সারপ্রাইজ। যেহেতু ট্যুরের ব্যাপারে রিয়াজ রূপাকে কিছুই জানায়নি,
রূপার যাওয়ার কনফার্ম হতে না হতেই জয়া রিয়াজকে কল দিয়ে জানায়, রিয়াজ জয়াকে বলল আগামীকাল সকাল 8টায় বাস, সবাই আলিপুর বাস স্ট্যান্ডে সকাল 7টায় চলে আসবি, দেরি যাতে না হয়। রিয়াজের নির্দেশ অনুযায়ী সেটাই ফিক্সড করলো সবাই। কি আপনাদের কাছে ঘটনাটি অনেক শর্টকাট লাগছে, তাই না? লাগার কথা, কারণ রিয়াজদের যেভাবে ওই অভিশাপ টানছে, এই ঘটনাটিও দ্রুত অভিশাপটির কাছে যেতে চায়। চলুন গল্পটি শোনা যাক। সকাল তখন 7টা, সবাই বাস স্ট্যান্ডে চলে এসেছে, শুধু রিয়াজ ছাড়া। মেঘা রিয়াজকে কল দেয়, কিন্তু কল রিসিভ করার কোনো নাম নেই। এইভাবে কেটে যায় প্রায় 30 মিনিট। সময় ঘনিয়ে এসেছে। গ্রুপের লিডার যদি এত দেরি করে, তবে ট্যুর কিভাবে হবে? আচমকা সবাইকে চমকে দিয়ে সেখানে উপস্থিত হয় শানি। ছেলে হিসাবে মোটেও ভালো নয়। কলেজের সবচেয়ে ফালতু রেকর্ড শুধু শানির রয়েছে। কাঁধে ব্যাগ আর সেজেগুজে আসায় কারোর বুঝতে বাকি রইল না। শানি কাছে এসে বলল, আমাকে ফেলে এভাবে ট্যুর তোমরা দিতে পারো না? আমি না গেলে তোমাদের বিরক্ত করবে কে? তোমাদের পণ্ডিত সাহেব কোথায়? দেখা যাচ্ছে না যে। শানির কথা শেষ হতে না হতে পিছন থেকে রিয়াজ বলল, পণ্ডিত সাহেব কারোর ব্যাটারি লো করার জন্য গেম সাজাচ্ছে, তুই কি সেই গেমের অংশ হবি? রিয়াজের কথা শুনে সবাই খটখট করে হেসে দেয়। শানি হয়ে যায় বেইজ্জতি। রেগে মেগে সে রিয়াজের দিকে আঙুল তুলে বলল, তোর পুরো ট্যুর মাটি করার দায়িত্ব আমার। শানির কথা শুনে রিয়াজ আবার হেসে বলে, সাথে একটা ইঁদুরও নিয়ে যাচ্ছি, থাকলেও কি হারিয়ে গেলেও কি। আবার সবাই হেসে ওঠে। শানি এইবার ওদের সাথে তর্কে না গিয়ে সোজা কাউন্টারে ঢুকে যায়। রিয়াজ তার টিমের কাছে এসে বলল, সবাই হাতে প্রতি 10,000 টাকা এনেছিস তো? রিয়াজের প্রশ্নে সবাই হ্যাঁ উত্তর দেয়। তারপর রিয়াজ সবার কাছ থেকে টাকা কালেক্ট করে নিল। গ্রুপ ট্যুরে এটি অত্যন্ত জরুরি। কিছুক্ষণ পর চলে আসে বাস। সবাই ধীরে ধীরে বাসে উঠে যায়, সাথে শানিও উঠেছে। কিন্তু গড়বড় শুরু এখান থেকেই। শানি সবার সামনে বসবে এবং মেয়েদের সাথেই। শানির এমন রিয়াক্ট দেখে মেয়েরা বিরক্ত হয়ে যায়। সবার মাঝে মেঘা বলল, তুই পিছনে গিয়ে বস, নয়তো রিয়াজ আসলে তোর হাত পা ভাঙবে। কথাটা শেষ না হতেই হাতে সিগারেট নিয়ে রিয়াজ বাসে ওঠে। এসে দেখে শানি অকাণ্ড ঘটাচ্ছে। রিয়াজ তখন শানির উদ্দেশ্যে বলল, আমি তোর টিকিট কাটিনি, তুই সামনে বস নয়তো পিছনে, আমাদের কিছুই না। হেল্পার এসে মারধর দিলে আমরা জানি না কিছু। আরও একবার বেজ্জেতি হলো শানির। সবাই আবার হেসে ওঠে। অর্থাৎ যে এসেছে ভিলেন হয়ে, সে হয়ে গেল কমেডি পার্সন। শানি বুঝে যায় তার সিট সামনে হবে না, সোজা পিছনে গিয়ে বসে। শানির ভদ্রতা দেখে রিয়াজ শানির টিকিট কেটে এনেছে। কি আর করবে, সাথে যেহেতু এসেই পড়েছে, ফেলে গেলে বাজে দেখায়। বাস চলছে বান্দরবানের উদ্দেশ্যে। সাধারণত যেভাবে স্টুডেন্টরা ট্যুর দেয়, সেভাবে গান গাওয়া নাচানাচি করছে সবাই। আনন্দে উল্লাসের মাঝে আচমকা রূপার চিৎকার শোনা যায়। সবাই গান বন্ধ করে রূপার দিকে তাকায়। দেখে সানির হাতটা রূপা ধরে আছে। মোহনা রূপাকে চিৎকার দেওয়ার কারণ জিজ্ঞেস করলে রূপা বলে, শানি বারবার আমার কোমর ধরার চেষ্টা করছে। রূপার কথা শুনে আশিক ও শাহিদুল উঠে যায়। তারা গিয়ে শানির সাথে তর্ক শুরু করে। শানিও এমনভাবে তর্ক করছে যেন সে কোনো ভুলই করেনি। ওদের তর্ক বিতর্কের মাঝে রিয়াজ সিট ছেড়ে উঠে সোজা শানির কাছে যায়। আচমকা রিয়াজকে দ্রুত বেগে হেঁটে আসতে দেখে সবাই ধরেই নিল রিয়াজ শানিকে মারধর করবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে রিয়াজ শানির কাছে গিয়ে বসে। এরপর শানির ঘাড় আলতো করে ধরল। শানিও মনে মনে ধরে নেয় তাকে মারবে রিয়াজ। কিন্তু রিয়াজ ধীর স্বরে শানিকে বলল, আমি জানি তোর উদ্দেশ্য আমাদের ডিস্টার্ব করা। হ্যাঁ, তুই কর আমাদের ডিস্টার্ব, কিন্তু মেয়েদের সাথে কিছু করিস না। এই যাত্রায় আমি ছেড়ে দিচ্ছি তোকে। পরবর্তীতে আমাকে আর শান্ত দেখবি না।
কথাটা বলে রিয়াজ আবার উঠে চলে যায়। সবাই বুঝে যায় রিয়াজ ভালোভাবে রেগে গেছে। সানিও নিজের ভয়ে এবার চুপটি মেরে বসে থাকে। রিয়াজ নিজের সিটে বসে চোখ বন্ধ করে দেয়, যেন সে অনেকটাই বিরক্ত। এদিকে রিয়াজের কর্মকাণ্ড দেখে রূপার মুখে এক ঝলক হাসি ফুটে ওঠে। হয়তো নিজের অজান্তে সে রিয়াজকে মনে মনে পছন্দ করে বসেছে। যে ছেলেটা একটা অপরিচিত মেয়ের জন্য এত কিছু করে, সে নিজের প্রিয়জনদের জন্য কি না করবে। রিয়াজকে রূপা কলেজে প্রায় দেখত। সিনিয়র তাই কখনো সাহস করে কাছে যায়নি। সেই ছেলেটা হুট করে এসে রফিক স্যারের থেকে রূপাকে বাঁচিয়ে নিল। আবার যখন রূপা ভুলে স্যারকে ফোন করে ফেলে, সেখানে থেকেও রূপাকে বাঁচায়। খুনের পর রূপার মন মানসিকতা ভালো নেই, তাই এখন ট্যুর দিচ্ছে। পর হয়েও সেই ছেলে এতটা খেয়াল রাখে, যদি সে প্রিয় মানুষটির লিস্টে বসে তবে তো পিছন দিকে তাকানোর দরকারই হবে না। বাসের গতিবেগ যে শীতল বাতাস গা ছুঁয়ে যাচ্ছে, সেই শীতলতার মাঝে এসব ভাবনা করে যাচ্ছে রূপা। তবে কি রূপা রিয়াজকে ভালোবেসে ফেলেছে? স্যার, আইসা পড়ছে, নামাইয়া পড়েন। আচমকা হেলপারের স্বর শুনে রিয়াজ ঘুম থেকে জাগে। গন্তব্যে তারা চলে এসেছে। সাতকানিয়া থেকে যখন বাস বান্দরবানের রোডে ঢুকছে, তখন রিয়া সজাগ ছিল। ওই সময় বাসে সবাই ঘুমিয়ে গেছে। হেলপার নিজেও ঘুমিয়ে গেছে। ড্রাইভার হাতে একটা সিগারেট জ্বালিয়ে এগিয়ে যাচ্ছিল। রিয়াজও তখন একটা সিগারেট ধরায়। ঘন্টা খানেক বাদে তারা বান্দরবান বাস স্ট্যান্ডে পৌঁছাবে। রিয়াজের স্পষ্ট মনে আছে, সিগারেট শেষ করে যখন সে রাস্তার দিকে তাকিয়েছিল, তখন বারবার মনে হচ্ছিল বাসের চারপাশে কিছু একটা রয়েছে। মানে তাদের বাস যে গতিতে এগিয়ে যাচ্ছে, সেম গতিতে একটা কালো অবয়ব ছুটে যাচ্ছে। কিছুক্ষণ মনে হচ্ছে সে বাসের বাম পাশে, আবার কিছুক্ষণ মনে হচ্ছে সে বাসের ডান পাশে। এখন রাত 11টা। একে তো পাহাড়ি রাস্তা, তার উপর চোখে ঘুম ভর্তি। মনের ভুল ভেবে রিয়াজ আবার রাস্তার দিকে চোখ দেয়। তখনই রিয়াজ অনুভব করে তার পাশের সিটে কালো ধোঁয়ার মতো কিছু একটার উপস্থিতি। রিয়াজ হুট করে পাশের সিটে তাকাতে যাবে, এরপর রিয়াজের কিছু মনে নেই। এখন ঘুম ভেঙেছে হেলপারের ডাকে। রিয়াজ পাশের সিটে তাকিয়ে দেখে শাহিদুল এখনো ঘুমাচ্ছে। পাশের সিটে শাহিদুল ছিল। তবে কি ওটা রিয়াজের স্বপ্ন ছিল? আবারও অস্পষ্ট সিদ্ধান্ত নিয়ে রিয়াজ ব্যাপারটা মাথা থেকে ফেলে দেয়। সিট থেকে দাঁড়িয়ে আগে একটা সিগারেট ধরায়, এরপর সবাইকে ডাকতে শুরু করে। সবাই ঘুম থেকে উঠে দেখে বাস স্ট্যান্ড চলে এসেছে। যে যার ব্যাগপত্র হাতে নিয়ে নামতে শুরু করলো। রিয়াজও নিজের ব্যাগ কাঁধে নিয়ে বাস থেকে নামে। স্ট্যান্ডে দাঁড়িয়ে সিগারেটের বাকি অংশ শেষ করাতে ব্যস্ত। সেই মুহূর্তে আশিক এসে রিয়াজকে বলল, আমরা কোন হোটেলে উঠব? আশিকের কথায় রিয়াজ বলল, হোটেল গ্র্যান্ড ভ্যালি। আমি রুম বুক করেই রেখেছি। হিলভিউ হোটেল পরেই আমাদের হোটেল। বেশিক্ষণ লাগবে না যেতে, কয়েকটা সিএনজি নিতে হবে। রিয়াজের কথায় আশিক বুঝে যায় তার করণীয় কি। সে কয়েকটা সিএনজি ডেকে ভাড়া চুক্তি করে নিচ্ছে। বাকিরাও নেমেছে। রূপা চুপি চুপি এসে রিয়াজের পাশে দাঁড়ায়। যদিও রিয়াজের ভিতর এখন কিছুই ঘটেনি, কিন্তু রূপার মাঝে হাজারো কিছু ঘটে যাচ্ছে। সে রিয়াজকে কিছু বলতে চাইছে, তবে বলার সাহসটি যোগান দিতে পারছে না। এদিকে আশিক সিএনজি ঠিক করে নেয়। মোট 3টে গাড়ি নেয়। রিয়াজ সবাইকে ডেকে বলে গাড়িতে উঠে যাবার জন্য। রূপা, মেঘা সহ সবাই গাড়িতে উঠে যায়। রিয়াজের সিগারেট প্রায় শেষ হবে। স্যার, সেই কালো অবয়বকে আমিও দেখেছি। ঠিক আপনার সিটের পাশেই বসেছিল। আমি পড়ে যাচ্ছিলাম। বহু কষ্টে স্ট্যান্ডে এসেছি। আর কোনোদিন আমি রাতে এই রোডে গাড়ি চালাবো না। কথাটা গম্ভীর স্বরে বৃদ্ধ ড্রাইভার বলল। রিয়াজ পিছনে তাকিয়ে দেখে ড্রাইভারের মুখে এখনো ভয়ের ছাপ। রিয়াজ কিছু বলার আগে ড্রাইভার আবার বলল, সে কয়েকবার চেয়েছে আমার হাত নাড়ানোর জন্য। সৃষ্টিকর্তার সহায় ছিল, তাই আমাদের ক্ষতি হয়নি। সাবধানে ট্যুর দিয়েন।
এই বান্দরবানে অনেক কিছু হয় যা প্রকাশ পায় না। এখানকার ব্যবসায়ীরা সব ঘটনাকে ধামাচাপা দিয়ে রাখে যাতে পর্যটক আসা বন্ধ না হয়। ভালো থাকবেন। কথাটা শেষ করে বৃদ্ধ ড্রাইভার হেঁটে চলে যায়। বয়স ওনার অত বেশিও না, 55 থেকে 60 বছরের হবে। রিয়াজ পড়ে যায় চিন্তায়। তবে কি ওটা স্বপ্ন ছিল না? কি ছিল তবে? কোনো ভূত প্রেত? তবে এসবে রিয়াজ বিশ্বাস করে না, কিন্তু অবিশ্বাস করার মতন কোনো কারণও খুঁজে পাচ্ছে না। তখনই মেঘা ডাক দিল, কি রে রিয়াজ, যাবি না আজ? নাকি এখানেই ঘুমানোর কথা ভেবেছিস? আচমকা মেঘার ডাক শুনে রিয়াজ যেন ঘোর থেকে বেরিয়ে আসে। এরপর সবার সামনে মিথ্যে হাসি দিয়ে উঠে পড়ে সিএনজিতে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।